এই যে এখন হলো ঘড়িতে 4:10 আজকে হলো বুধবার। বুধবারের টাইমটা তো দেখলেই তো, এখন থেকেই ব্লগটা শুরু করা হলো। আর মায়ের বড্ড তাড়াহুড়ো লেগে গিয়েছে, কারণ 4:20-তে ট্রেন। আর আমি রেডি হয়ে নিয়েছি। আমি মাকে বারবার বলছি যে মা একটু তাড়াতাড়ি। আসলে কি বলতো, কিছু বাসন ছিল যেগুলো আমি রাত্রে ধুতে চেয়েছিলাম, মা উঠে সেগুলো ভোরবেলা ধুলো। আর আমার তখন মানে রেডি হওয়া হয়ে গেছে। তো আবার ডাক্তারের প্রেসক্রিপশানগুলো আগের, তারপরে রিপোর্ট, ওগুলো সব নিতে বললাম। জানি আজকে হয়তো ডাক্তার দেখানো হবে না, নাম লেখানো হবে, সেরকমটা ভেবেই যাচ্ছি। তবুও নিজের প্রস্তুতি তো নিজে নেওয়া ভালো। এখনো সকাল হতে বহুত দেরি, সবে ভোর। ভোর কি রাত এখনো। মাগো, এই যা অন্ধকার, যদি রাস্তায় কুকুরে ধরলে আমি বলবো এই চুপ কর। আমরা এখানকারই, আমরা এখানকার দাঁড়িয়ে যাবো, তাহলে আর ওরা কিছু করবে না। আমার পায়ে যা আওয়াজ হচ্ছে, যারা ঘুমিয়ে আছে ঘুম ভেঙে যাবে। যাক, আমরা প্ল্যাটফর্ম চত্বরে ঢুকে পড়েছি। এবার টিকিট কাটতে হবে। এইদিকে টিকিট কাউন্টারটা বন্ধ, এই এত রাত বলে। হ্যাঁ, 4:01 বাজে, এখনো 19 মিনিট হাতে টাইম আছে। উফ, মা তাড়াতাড়ি করে সেই দৌড়ানোর মতো করে হাঁটছে। ট্রেনে বসে পড়েছি। আর জানো তো, অন্যান্য দিনের তুলনায় আজকে আমার গল্পটা বেশি জমেছিল, কারণ আজকে যে সমস্ত দিদিভাইরা, কিছু মাসিরা ছিল, যারা টাটকা টাটকা সবজি নিয়ে বাজারে যাচ্ছিল। আর যারা এই কাজগুলো করে না, একটু ভোরবেলায় তাদের উঠতে হয়। আবার যারা দূরে কাজে যায় তাদেরও ভোরবেলা উঠতে হয়। তো তাদের সাথে গল্প করতে করতে কাটোয়া চলে এসেছি প্রায়। সবাই নেমে গেছিলো। কাটোয়া আসার 2-3টে স্টেশন, মানে যে 2-3টে স্টেশন বাদ ছিল কাটোয়া আসার, সবাই দেখি নেমে গেছে যে যার জায়গায়। আমি, মা আর দুজন ছিলাম। আর পুরো কামরাটাই খালি ছিল। আর আমরা যেহেতু লেডিস কামরায় উঠেছিলাম, দেখো সময় যেতে যেতে আমার পিছনটা লক্ষ্য করেছো, যখন উঠেছিলাম একবারে ঘোর অন্ধকার ছিল, আর এখন আস্তে আস্তে অন্ধকারটা ফিকে হয়ে আসছে। নবদ্বীপ থেকে কাটোয়া খুব বেশি সময় লাগে না, আবার একদম যে কম লাগে সেটাও নয়। ঠিকঠাক যদি গাড়িটা টানে তাহলে এই 45 মিনিট, 40 থেকে 45 মিনিটের মধ্যে পৌঁছে যায়। আমরাও সেই টাইমের মধ্যেই চলে এসেছি। স্টেশনে ট্রেন দাঁড়াতেই আমরা নেমে পড়লাম। আর সকাল হয়ে গেছে, তবে পুরোপুরিভাবে ক্লিয়ার হয়নি। তো এখন যাব হচ্ছে মানে অন্য প্ল্যাটফর্মে 2 নম্বরে যাব, কারণ ওই দিকে আজিমগঞ্জ লোকাল দাঁড়িয়ে রয়েছে। তো ওই দিকে গিয়ে এবার গাড়িতে চাপবো। এই একটা কষ্ট জানো তো, এই যে সিঁড়িগুলো ভেঙে ভেঙে ওঠা নামা। যদিও বা আমার খুব একটা কষ্ট হয় না, এই আমার মায়ের দেখছি ভালোই সমস্যা হচ্ছে, আস্তে আস্তে করে উঠছে নামছে। আর এখন এই যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, পুরো ট্রেন ফাঁকা, সেভাবে প্যাসেঞ্জারই নেই। সকালকার গাড়িতে আর বিশেষ করে এই দিকের এই লাইনের গাড়িগুলো না একটু হালকাই হয়। আমরা যখন হাওড়ার দিকে, শিয়ালদার দিকে যাই, ভীষণ ভিড় থাকে গাড়িতে। দেখো, আমার মনে হয় এটা প্রথম যে এত ফাঁকা কামরায়, হ্যাঁ কেউই নেই, এত ফাঁকা কামরায় এসছি। এই কামরাটা কিন্তু খুবই ছোট। 6:20-তে গাড়িটা ছাড়বে। আর এখন উঠে বসে রয়েছি। অফুরন্ত জায়গা আর অফুরন্ত সময় রয়েছে ট্রেন ছাড়ার জন্য। আর সত্যি কথা বলতে, আমার কর্তা যদি থাকতো না, ও নেমে টুকটাক করে অন্তত এই চাটা খেতই, ওকে আটকানো যেত না। আর মা কিন্তু চায়ের কথা বলছিল, তো চাটা আর কোথায় পাবে? চা খেতে গেলে সেই আবার হেঁটে, আমরা একদম প্রথমের দিকে চেপেছি, যেতে হবে মাঝের দিকে। তো ওইসব ঝামেলায় আর যায়নি। ওই যে চায়ের নেশা অতটা নেই, বললাম না, আমার কর্তা হলে ওকে আটকানো যেত না। মায়ের সাথে বেরিয়ে আমি যেতে যেতে কিছুই খাইনি। আর এমনি যে খুব ভারী কিছু খেয়েছি সেটাও না, ওই হালকার ওপরই। মানে আমার কর্তার সাথে বেরোলে যেমন খাওয়া হয়, আর কাউরির সাথে বেরোলে অতটা খাওয়া হয় না। কষ্ট হচ্ছে, কষ্ট। তুমি আমার জন্য যেতে পারলে না গো, বদমাইশ মেয়ে। তুমি আমার জন্য মাসি বাড়ি যেতে পারলে না, তোমাকে যাওয়ার সময় নামিয়ে দিয়ে যাবো। না না, মাসির বাড়ি এখন তো যাওয়ার সময় না, আমরা তো একটা কাজে যাচ্ছি। আমার মায়ের খুব মন খারাপ করছে। করবেই তো, বোন বলে কথা। একাই বসে বলছে, বোন রে আমি তোর কাজ দিয়ে যাচ্ছি, আমি যেতে পারলাম না। এখনো পুরোপুরিভাবে সকাল 8টা বাজেনি, আর আমরা পৌঁছে গেছি লালবাগ। তো লালবাগ কোর্ট রোড পুরো স্টেশনটার নাম। এটা নিয়ে আমি দ্বিতীয়বার আসলাম। তুমি দ্বিতীয়বার, তৃতীয়বার। আমার মা হাজারদুয়ারি দেখে গেছে গো 2বার। হ্যাঁ, সে অনেক বছর আগে। হ্যাঁ, আর আমি একবার দেখেছি। তো এখন মানে অনেকটা আগে চেপেছিলাম, একদম সেই ইঞ্জিনের দিকে, প্রথম কামরাতে।
তো এখন ওই জন্য হেঁটে যাওয়া হচ্ছে। এখন একদম শেষের দিকে ওইদিকে টোটো আছে, ওনাদেরকে গিয়ে ঠিকানাটা জিজ্ঞাসা করা হবে। জানি না ঘাট পার হতে হবে কি না, দেখা যাক কি হয়। আমার মা কিন্তু এখনো চা খায়নি। হ্যাঁ, একটা জিনিস দেখে খুব ভাল লাগছে, একদম শান্ত নীরব স্টেশন, যেটা সচরাচর দেখা যায় না। ভালো লাগছে। অন্তত আমাকে এই জায়গাটুকু তো ভয়েস ওভার দিতে হবে না ভিডিওতে, কারণ ব্লগে আমি কথা বলতে বেশি ভালোবাসি। যখন দেখি পরিস্থিতিটা অন্যরকম, বেশি বাজে একটা সাউন্ড আছে সাইডে, তখন আমাকে মানে বাধ্য হয়ে ভয়েস ওভার দিতে হয়। এবার নামতে হবে, হাঁপিয়ে গেছি, সিঁড়িগুলো ভেঙে উঠেছি। দেখো আজ আর বাড়িতে রান্না খাওয়া না, আজকে মাকে নিয়ে বেরিয়েছি টুকটুক করে। এই সারাদিন শেয়ার করবো তোমাদের আমি যে কি সমস্যা করেছি আমার কর্তাটাকে বাড়িতে রেখে এসে। মানে যে দেখছে সেই আমায় বলছে, আরে বৌদি আপনি একা কেন? আমি বলছি কি আমি একা কেন, ওকে আজকে বাড়িতে রেখে এসেছি। বলছে আপনারা তো একবার এখানে এসেছিলেন, তো এই ঘাটই আমরা পার হয়েছিলাম, এখানে ঘুরতে এসেছিলাম তখন। আর আজকে দেখো ঘোরার বদলে দরকারে এসেছি। আর সেই যে নদী, যেই নদীর ওপর দিয়ে আমি আর আমার কর্তা ঘাট পার হয়েছিলাম, প্রত্যেকে বলছে, মানে যেই আমাকে চিনতে পারছে সেই বলছে, দাদাকে নিয়ে আসোনি কেন, দাদাকে রেখে এসছো কেন, এরকম শুধু বলছে। এতক্ষণ তো ভালো ভালো কথা বলছিলাম, এবার একটু আমার কষ্টের কথা বলি। তো বিষয়টা হচ্ছে আজকে না খুব হয়রানি হতে হয়েছে জানো। সবটাই তোমাদেরকে বলবো, দেখো পুরোটা হয়তো শেয়ার করতে পারবো না, কিন্তু কি কি ঘটেছে তোমাদেরকে আমি বলছি। এই যে এখানে মা হতাশ হয়ে দাঁড়িয়ে রয়েছে, এই ঠিকানায় ফোনে ভিডিও দেখে আরও 5 জনের কথা শুনে ঠিক এই ঠিকানায় এসেছিল ডাক্তার দেখাবে। এত দূর থেকে আসার পর জানতে পারলাম যে আজকে এখানে ডাক্তারবাবু বসছেন না। এতটা খারাপ লাগছিল সে আর বলার কথা না। তো যাই হোক, এখন কি করা যাবে, পাশে কিছু দোকান ছিল সেখানে আমরা বললাম, বলছে কি যে ওই ডাক্তারবাবু বসেন বহরমপুরে, মানে জায়গার নাম বলে দিল, সঠিক নির্দিষ্ট ঠিকানা। তো আমরা টোটোয় করে এখন সেখানে যাচ্ছি। এখানেও সেই সমস্যা, প্রচুর ভিড়। তারপরে আজকেই যে দেখানো হবে সেটা নয়, আজকে নাম লিখিয়ে টোকেন নিয়ে যেতে হবে, তারপরে ডেট দেবে, তাতে 1.5 মাস 2 মাস যতদিন পর হোক ডেট দেবে। সেই ডেট অনুযায়ী সময় অনুযায়ী এসে আবার ডাক্তার দেখাতে পারবে। গাড়ি করে সব পেশেন্ট নিয়ে আসছে, অবশ্যই ডাক্তারবাবু ভালো, তার চিকিৎসা ভালো, না হলে এত কেন পেশেন্ট হবে। যাক, অনেকক্ষণ থেকে তারপরে আমরা টোকেনটা পেয়েছি। আর আজকের তারিখে 91 নম্বরে মায়ের নাম ছিল, তো মা হচ্ছে ডেট পেয়েছে অক্টোবরের 7 তারিখে বেলা 1:30টায় যেতে বলেছে, কিন্তু ওনারাই বলে দিলেন যে যেতে যেতে সন্ধে হয়ে যাবে, মানে মায়ের দেখানো কমপ্লিট হতে সন্ধে হয়ে যাবে। তো অসুবিধা নেই, মা যেদিন দেখাতে আসবে, এখান থেকে সালারে আমার মাসির বাড়ি কাছে আছে, সেখান থেকে মা যাতায়াত করে ডাক্তারটা দেখাতে পারবে। আর যাক, এই সমস্যাটা তো মিটলো, খুব কাঠখড় পুড়িয়ে, খুব মনের ওপর চাপ নিয়ে এইটুকু মিটলো, এটাই অনেক। এখন ঘড়িতে বাজে 12টা 15, আবারও দেখো আমরা ট্রেনে চেপে পড়েছি। এখন রয়েছি খাগড়াহাটি স্টেশনে, কারণ বহরমপুর থেকে এই স্টেশনটাই কাছে হচ্ছে, আর এখান থেকে আমরা এখন যাব হচ্ছে কাটোয়া। এবার ধরো এতগুলো দিনের ব্যাপার, 1 মাস 13 দিন। তো মা বললো কি এতদিন তো আমি হাতটা নিয়ে থাকতেও পারবো না, মানে যাতে আমার কিছু সময়ের জন্য কিছুটা কষ্ট উপশম হয়, তার জন্য ডাক্তারখানা থেকে বলে কিছু ওষুধ খেতে হবে। তো তারপরে এইটা তো ধরা বাঁধা করে মা চিকিৎসা করবে, আশা করি ভালো হয়ে যাবে। সবার যখন হচ্ছে মায়েরও হবে। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আমি নামলাম বিষ্ণুপ্রিয়াতে, মা নামবে নবদ্বীপে। কর্তাকে ফোন করে বলে দিলাম আসতে হবে না, কারণ ঝিরঝির করে যেহেতু বৃষ্টি পড়ছে, ভিজবে কি দরকার, আমি এখান থেকে একটা টোটো করে চলে যাব। ওই যে ট্রেনটা হুইসেল দিচ্ছে এখনো। আর জুতোয় পায়ে ফোসকা হয়েছে, হাঁটতে যা কষ্ট হচ্ছে না সে আর বলার কথা না। আমি আর এই জুতোটা কোনোদিনই পরবো না। এই সবে ঘরে আসলাম, ঘরে এসে চেঞ্জ করলাম। কি হয়েছে দেখো, আমি তো তোমাদেরকে বললাম প্ল্যাটফর্মে নেমে ট্রেন থেকে যে আমি একাই টোটো করে চলে যাব, আরে কোনো টোটো আসতে চাইছে না একা বলে। তারপরে আমি একটু দাঁড়িয়ে রয়েছি যে চলতি রানিং যে টোটোগুলো যাবে এইদিকে আসবে সেগুলোই চাপবো, দিয়ে চেপে সবে একটুখানি এগিয়েছি, দিয়ে যে আর কি টোটো চালাচ্ছিল উনি বলছে কি যে ওই দেখুন আপনাকে নিতে এসছে, মানে তোমায় চিনে, মানে তুমি যে আমার লোক সেটা জানে। দিয়ে আমি আবার নেমে পড়লাম, দিয়ে ওর সাথেই আসলাম। এই এসে চোখে মুখে জল দিলাম, এখনো মাথা টাথা কিচ্ছু আঁচড়াইনি। আজকে সায়ন দেখো সব এক রকমের মাছ পেয়েছে, এগুলো হলো লাইলন টেক্কা মাছ। তো এই মাছ পেয়েছে, আবার শুনলাম মৃগেল মাছও পেয়েছে। এবার মৃগেল মাছ যেহেতু খাই না, ওটা আমার ভাসুরকে দিয়ে দিয়েছে। আর এই মাছটা আমি আজকে রেখে দেবো, আজ আর বানাতে ইচ্ছা করছে না, মানে খেয়েছি তো, খেয়ে দিয়ে শরীরটা ছেড়ে দিয়েছে। খাওয়া দাওয়ার পর শরীরটা ছেড়ে দিয়েছে, ওই জন্য
মাছগুলো ফ্রিজেই রেখে দিলাম, আজকে আর করবই না। আর তার মধ্যে মাংস রান্না আছে, তারপরে মাছ রান্নাও আছে। 2টো মাছ দিয়েছিল ওকে, একটা মাছ খেয়েছে, একটা মাছ ফ্রিজে রেখে দিয়েছে, মাংসের তরকারি আছে। তো যাই হোক, দেখি, রাতে চিন্তা রাতে হবে। আর এখন আমি যেটা করব, মাথাটাতে একটু আঁচড়াবো, হাত মুখ ধোবো। সন্ধে বসলো এইমাত্র, সন্ধে দেওয়াও হলে আমি দিইনি, মা আর ওই যে ও মিলে দিয়েছে, ও এখন ঠাকুর থেকে বেরোলো। জানো তো, এত খারাপ লাগছে একটা বিষয়, যেটা তোমরাও জানো, তোমাদেরও খারাপ লাগছে, যারা আমাদের এখানে কোনোদিন খবর শোনে না, বিশেষ করে আমাদের ওই ঘরে, আমার ননদের ঘরে, আজকে দেখছি জোরে জোরে টিভিতে খবর চলছে, মানে নেপালের ওই ভয়াবহ জলোচ্ছ্বাসের ব্যাপারটা। মানে এত খারাপ লাগছে। আর এটা একদম সত্যি, মানুষের সাথে মানুষের কোনো সমস্যা হলে অনেক কিছু হয়ে যায়, অনেক থেকে অনেক কিছু হয়, কিন্তু প্রকৃতির সাথে কেউ পারবে না। প্রকৃতির ওপর কাউরির হাত নেই, ওই প্রকৃতি যা ঘটাবে মানুষের বসে বসে দেখা ছাড়া আর কোনো উপায় নেই। ওই সিনেমায় যেরকম ভয়াবহ কাণ্ড দেখা যায়, যে জলোচ্ছ্বাস, ঘরবাড়ি ভেঙে পড়ছে, সব কিছু ভেসে যাচ্ছে, ওই নেপালে কিন্তু অরিজিনাল সেরকম হয়েছে। আর দেখে কেমন লাগছে বলো তো বুকের ভেতরটা, মানে এগুলো হচ্ছে মর্মান্তিক ব্যাপার। একটা গোটা ব্রিজ কিভাবে ভেঙে গেল, হ্যাঁ, লাইফে বাড়িগুলো দেখলাম একদম পুরো কষ্ট। বাড়িগুলো কিভাবে ভেঙে যাচ্ছে, মানুষগুলো কি হচ্ছে বলো। আমি যখন খবর দিলাম তখন 300 কত জনা নিখোঁজ নিখোঁজ। পর্যটক, তার মধ্যে ভারতীয় 105 জন, খবরেই দেখছিলাম আমি। কিরম লাগে বলো। আর বিশেষ করে না, এই বর্ষার সময়ে কোনো পাহাড়ে টাহাড়ে ঘুরতে যেতে নেই, এগুলো এই সময়গুলোতে এড়িয়ে চলা উচিত। কালকে আমি নিজে হাতে দই বসিয়ে রেখে গেছি, ঠিক আছে, সেই দই দেখো খাইনি একটুও। আমি ফ্রিজ খুলে দেখলাম দইটা রয়েছে, আমার একটু খেতে মন হলো, তো এখান থেকে এখন একটু কেটে নিচ্ছি। ভালোই বসেছে দইটা, খারাপ না। কোথাও গেলে, ট্রেনে বাসে গেলে, আমরা যখন যাই তখন কিন্তু ট্রেনে বাসে গেলে একটু জার্নিং হয়। আজকে আমার গিন্নি কিন্তু সেই জার্নিংটা পেয়েছে, অনেকটা দূরের রাস্তায় গিয়েছিল, তা এখন ঘুমাচ্ছে। ঘুমাক, আমি এইমাত্র পাড়া থেকে বাড়ি আসলাম, বাড়ি এসে দেখি কিনা ঘুমাচ্ছে। ওকে এখন আর তুলাবো না, যখন আমি খাবো রাত্রিবেলা তখন ওকে তুলিয়ে দুজনে একসাথে খাওয়া দাওয়া করবো। যাক বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।